এখন কি করবে? বাড়ি যাবে না সিনেমার অভিনেত্রী হবে? বাড়ি যাব। ভুল বুঝে এসব করেছি, উপায় নেই। বাবার কাছে যেতে ভয় পাবে না? বাবা বকবেন বটে, কিন্তু আমাকে ভালোবাসেন। তার পায়ে ধরে ক্ষমা চাইব, তিনি আমাকে পায়ে ঠেলতে পারবেন না। নমস্কার, আমি রাজদীপ মল্লিক। ভয় পাওয়াতে নয়, ভয়ের সম্মুখীন হতে চাই। বিভিন্ন ধরনের গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আপনারা শুনছেন আননোন সাসপেন্স। আজকে শুনতে চলেছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়তু জয়ন্ত। শুরু হচ্ছে আজকের গল্প, জয়তু জয়ন্ত। গোয়েন্দা পুলিশের পদস্থ কর্মচারী সুন্দরবাবু হয়েছেন অত্যন্ত অপ্রসন্ন। স্নেহাস্পদ সুহৃদের এতটা অধঃপতন তিনি সহ্য করতে প্রস্তুত নন আদৌ। জয়ন্তকে তিনি যে সহোদরের মতোই ভালোবাসেন সে বিষয়ে সন্দেহ নেই। অপরাধ বিদ্যা বিশারদ বলে বাজারে তার খ্যাতি প্রতিপত্তির সীমা নেই, অথচ সে নাকি তার এই দুর্লভ খ্যাতির মূলে কুঠারাঘাত করতে উদ্যত হয়েছে। অন্তত সুন্দরবাবুর মত হচ্ছে তাই। জয়ন্তর অপরাধ বিদ্যা ছেড়ে সে পড়েছে সম্মোহন বিদ্যার মনে। সব কাজ ভুলে সে হিপনোটিজম বা সম্মোহন বিদ্যাকে আয়ত্তে আনতে নিযুক্ত হয়েছে, এবং এখন সর্বদাই তার মুখে শোনা যায় ওই একই আলোচনা। এমনকি কোনো চিত্তকর্ষক হত্যা বা চুরির মামলার কথা তুললেও সে একটুও আকৃষ্ট হতে চায় না। ফলে সুন্দরবাবু দস্তুর মতো অসুবিধায় পড়েছেন। জটিল মামলা হাতে পেলে জয়ন্তর সঙ্গে পরামর্শ না করলে তার পেটের ভাত হজম হতো না, কিন্তু আজকাল এ সম্পর্কেও কোনো প্রশ্ন করলে সে নিরুত্তর হয়ে থাকে এবং বেশি পীড়াপিড়ি করলে উঠে যায় বিরক্ত মুখে। তার বন্ধু মানিককে ডেকে সুন্দরবাবু আহত স্বরে বললেন, দেখলে ভাইয়া, জয়ন্তের আচরণটা দেখলে, মুখের ওপর অপমান। মানিক বলে, আরে মশাই, আপনি কি জয়ন্তকে চেনেন না? সে যখন যা নিয়ে মাতে একেবারে তার মধ্যে তলিয়ে গিয়ে তল খুঁজতে চায়। সে এখন হিপনোটিজম সম্বন্ধে রাশি রাশি বই আনিয়ে পড়ছে। এ বিষয়ে যারা পণ্ডিত তাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, নিজেও যখন তখন হাতে নাতে পরীক্ষা চালাচ্ছে। সুতরাং এই সময় অন্য যা তা কথা নিয়ে অন্য মনস্ক হতে চাইবে কেন? সুন্দরবাবু তপ্ত কণ্ঠে বললেন, যা তা কথা মানে? অপরাধ বিদ্যার চেয়ে সম্মোহন বিদ্যার মর্যাদা বেশি নাকি? কি যে বলো মানিক, ছি। মানিক বলে, আপাতত জয়ন্ত তাই মনে করে বটে। হয়তো জয়ন্ত সম্মোহন বিদ্যাকে নিজের কোনো কাজে লাগাতে চায়। নিজের কাজে লাগাতে চায়? জয়ন্তর কাজ তো অপরাধ নিয়েই। বাজারে শখের গোয়েন্দা বলেই তার যা কিছু খাতির। সম্মোহন বিদ্যা তার কোন কাজে লাগবে শুনি? আমি জানি না, জয়ন্ত জানে। তাকে জিজ্ঞাসা করুন না। তাকে জিজ্ঞাসা করব, জবাব না পেয়ে আবার অপদস্থ হব। ধেৎ, আমার বয়ে গেছে, আমি এই চললুম বলেই টেবিলের উপর থেকে টুপিটা তুলে নিয়ে রাগে গস গস করতে করতে সুন্দরবাবু জুতো মশমশিয়ে সবেগে প্রস্থান করল। আর একদিন সন্ধ্যাকালে এসে দরজার কাছে দাঁড়িয়েই তিনি অসন্তুষ্ট নেত্রে দেখলেন ঘরের ভিতরে কে একটা লোক ইজি চেয়ারের ওপরে রয়েছে অর্ধশয়ন অবস্থায়, এবং তার সামনে টেবিলের ওপর ঝুঁকে পড়ে জয়ন্ত নিম্নস্বরে বলছে, ঘরের আলো কমিয়ে দিয়েছি, এইবারে আপনি চোখ বুজে ফেলুন, এখনই আপনার ঘুম আসবে। ঘরের এক কোণ থেকে সুন্দরবাবুকে দেখতে পেয়ে মানিক সন্তপর্ণে বাইরে এসে তাকে নিয়ে খানিক তফাতে গিয়ে বলল,
এখন আর জয়ন্তের সঙ্গে কথা কইবার চেষ্টা করবেন না। কেন? যোগ নিদ্রায় গোলযোগ হতে পারে। ওরে বাবা, যোগ নিদ্রা আবার কি চিজ? হিপনোটিজমের আরেক বাংলা নাম হচ্ছে যোগ নিদ্রা। যোগ নিদ্রায় কৃত্রিম উপায়ে ঘুম পড়াবার চেষ্টা হয়। ঘরের ভিতরে লোকটিকে যোগ নিদ্রায় অভিভুক্ত করা হচ্ছে। এরপরে লোকটি হবে জয়ন্তর হাতের কলের পুতুলের মতো। জানি হে জানি, ওরকম ম্যাজিক ঢের দেখেছি। বলি, এই ছেলে খেলা আরো কতদিন চলবে? আমি জানি না, জয়ন্ত জানে। সেই একঘেয়ে বলি, আমি জানি না, জয়ন্ত জানে। সুন্দরবাবু এতটা ক্রোধাবিষ্ট হলেন যে তার মুখ দিয়ে আর বাক্য নিঃসরণ হলো না। স্বল্পালোকিত ঘরের দিকে একটা বিষাক্ত দৃষ্টিবাণ ছুঁড়ে তিনি তৎক্ষণাৎ ভুঁড়ি দুলিয়ে গটগটিয়ে সে স্থান ত্যাগ করলেন। সম্মোহন বা যোগবিদ্যা নিয়ে তখন জয়ন্তর পরীক্ষা কার্য চলছে একটানা। সেদিনও সকালে চা পান করবার সময় সে হিপনোটিজম সংক্রান্ত কি একখানা ইংরেজি পুস্তকের ওপর চোখ বুলিয়ে যাচ্ছিল। এমন সময়ে ঘরের ভিতরে সুন্দরবাবুর আবির্ভাব। তিনি অভিমান করে জয়ন্তের সঙ্গে কথা কওয়া ছেড়েছেন বটে, কিন্তু ওখানকার জিভের জল আনা প্রভাতী চায়ের আসরটি ছাড়তে পারেননি। প্রতিদিন যথাসময়ে এসে পড়েন। প্রচুর তরল ও নিরেট পদার্থ উদর দেশে পাঠিয়ে দেন। মানিকের সঙ্গে খেতে খেতে বাক্য বিনিময় করেন এবং ডান হাতের কাজ ফুরিয়ে গেলেই দাঁড়িয়ে উঠে বলেন, তাহলে আসি ভাই মানিক, আর বসবার সময় নেই, ডিউটি ইজ ডিউটি। আজ যেন সুন্দরবাবুকে কেমন চিন্তাম্বিত বলে মনে হলো। তিনি মাত্র 2 পেয়ালা চা, 4খানা টোস্ট ও 4টে এগ পোস্ট খেয়েই উঠে পড়বার উপক্রম করলেন। বিস্মিত কণ্ঠে মানিক শুধালো, সে কি দাদা, এর মধ্যেই? ব্যাপার কি? ডিউটি ইজ ডিউটি। এমন কি ডিউটি? একটা মহা ধরিবাজ আসামির পাল্লায় পড়ে একেবারে জব্দ হয়ে আছি। মামলাটা কিসের? জয়ন্তর দিকে চকিতে একটা চোরা কটাক্ষ নিক্ষেপ করে সুন্দরবাবু বললেন, বাপ রে, এই যোগনিদ্রার আশ্রমে ফৌজদারি মামলার কথা তুললে কি আর রক্ষা আছে? মাথা কাটা যেতে পারে যে। সুন্দরবাবুকে অভাবিতভাবে চমকিত করে জয়ন্ত বই থেকে মুখ তুলে আচম্বিতে প্রশ্ন করল, আপনি কি মনে করেন ফৌজদারি মামলার সঙ্গে সম্মোহনের কোনো সম্পর্ক থাকতে পারে না? কেবল আমি কেন, তুমি কি তাই মনে করো না? না না, 100 বার না। তবে সম্মোহনের খাতিরে আমাদের তুমি বয়কট করছো কেন? আমি পরীক্ষা করে দেখেছি হিপনোটিজম বা সম্মোহন বিদ্যার সাহায্যে ক্রিমিনোলজি বা অপরাধ বিদ্যা আরো খানিকটা অগ্রসর হতে পারে কিনা। তা সম্ভবপর হলেও পুলিশের কাজে লাগবে না। কেন? আদালতে আইন সম্মোহন বিদ্যাকে মানবে না। জানি সুন্দরবাবু, জানি। তবু যে সম্মোহন বিদ্যাকে গোয়েন্দার কাজে খাটানো যায়, আমার হাতে এই বইখানা পড়লে আপনারও সে সন্দেহ থাকতো না। সুন্দরবাবু কৌতূহলী কণ্ঠে বললেন, বটে? বটে তাই নাকি? আগে হ্যাঁ, অস্ট্রিয়া ও হাঙ্গেরির অপরাধ বিশেষজ্ঞদের কৃপায় আমরা এ সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছি। ভিয়েনা শহরের ডক্টর ম্যাক্সিমিলিয়ান ল্যাংসন সম্মোহন বিদ্যার মহিমায় দেশ বিদেশের পুলিশকে নানাভাবে সাহায্য করেছেন। লিওনার্ড হ্যারেলসন নামে আমেরিকার আরেক বিখ্যাত গোয়েন্দাও সম্মোহনকে নিজের কাজে লাগিয়ে আশ্চর্য রূপে উপকৃত হয়েছেন। এই কেতাবে তাদের কীর্তির কাহিনী লেখা আছে, পড়ে দেখবেন। সুন্দরবাবু মুখভঙ্গি করে বললেন, এ আমার পোড়া কপাল। মামলার পর মামলার হামলা সামলাতে সামলাতে জীবন জোরে জোরে জ্বলে যাচ্ছে। কেতাব পড়ার ফুরসত কোথায় ভাই? ওসব তোমাদেরই শোভা পায়। কিন্তু কি বললে, হিপনোটিজম পুলিশের কাজে লাগে?
কিন্তু আমার হাতের এই মামলাতে তোমার ওই যোগনিদ্রার বোধহয় কিন্তু সুবিধা করে উঠতে পারবে না। সংক্ষেপে মামলার কথা বলুন না, তাহলেই বুঝতে পারবো। এতদিন পরে জয়ন্ত তার উদাসীনতার খোলস ত্যাগ করলো বলে সুন্দরবাবুর মুখ ফুটে খুশির হাসি বেরিয়ে পড়ল। মামলার বিবরণ বলবার আগে তিনি খোশ মেজাজে একটা চুরুটে অগ্নিসংযোগ করলেন। জয়ন্ত, খুব সংক্ষেপেই তোমাকে মামলার বিবরণ বলবো। যামিনীকান্ত চক্রবর্তীর দেশ হচ্ছে পূর্ববঙ্গে। তিনি কলকাতা শহরে এসে কাপড়ের ব্যবসা ফেদে তিনি রোজগার করেন বেশ 2 পয়সা। এখানে বাসা বেঁধেছেন শ্যামবাজার অঞ্চলে। তার মেয়ের নাম হাসিনী, বয়স 17। পিতার একমাত্র সন্তান। রং, গড়ন আর মুখশ্রী সব দিক দিয়ে দেখবার মতো সুন্দরী। তাকালে লোকে আর চোখ ফেরাতে পারে না। হাসিনী কুমারী। অর্ধশিক্ষিত পিতার একমাত্র দুলালী কন্যা হাসিনী। লেখাপড়ার নামমাত্র জানলেও কেবলমাত্র চোখে দেখে এমন হাল ফ্যাশনের সাজগোজ করতে শিখেছিল যে অনায়াসেই তাকে বিদুষী ও আপ টু ডেট শহুরে মেয়ে বলে চালিয়ে দেওয়া চলত। সে উচ্চাঙ্গ সাহিত্যের আনন্দ আবিষ্কার করত সচিত্র চলচ্চিত্র পত্রিকাগুলোর মধ্যে এবং প্রায় নিত্যই সন্ধ্যার পর সাগ্রহে যাত্রা করত শহরের কোনো না কোনো থিয়েটার বা চলচ্চিত্রালয়ের দিকে। সিনেমা অভিনেত্রীদের জীবনের মধ্যেই লাভ করত সে যা কিছু অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চের সন্ধান এবং অদূর ভবিষ্যতে একদিন না একদিন সিনেমার পর্দার উপরে নিজেকে দেখবে, এই ছিল তার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা। জয়ন্ত বাধা দিয়ে বলল, মোদ্দা কথা সংক্ষেপে বলুন ব্যাপারটা দাদা। গৌরচন্দ্রিকাতেই এত বর্ণনা কেন? তা একটু বর্ণনা দিতে হবে বই কি ভায়া। এটা যে হাসিনী হরণ কাহিনী। হরণের কারণ খুব স্পষ্ট, অর্থলোভ বটে। তা হরণ করলো কে? নকুল বিশ্বাস। পুলিশ জানতো সে অতি চতুর পুরাতন পাপী। একবার জাল নোট আর একবার ভুয়ো চেক চালাতে গিয়ে ধরা পড়ে, কিন্তু আইনের ফাঁকিতে জেল না খেটে বেঁচে গিয়েছে 2 বারই। নচ্ছারটার উপর অনেক দিন থেকেই আমার আক্রোশ, কিন্তু এবারেও সে হয়তো আমাদের কলা দেখাবে, কারণ তাকে গ্রেপ্তার করে বোধহয় জেল খাটাতে পারবো না। আবার সে আমাদের ভোগা দেবে। কেন? নকুল যে হাসিনীকে নিয়ে পালিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেবল হাসিনী নয়, সেই সঙ্গে অদৃশ্য হয়েছে হাসিনীর গায়ের 10,000 টাকার জড়োয়া গহনা আর তার বাপের নগদ 5,000 টাকা। পালাবার সময় 2জন সাক্ষী সচক্ষে তাদের দেখেছে, আরও সাক্ষী আছে, কিন্তু নকুল বলে তারা হচ্ছে পুলিশের সাজানো সাক্ষী। ঘটনার দিন সে ছিল শ্রীরামপুরে তার মামার বাড়িতে। সেখানেও তদন্ত করতে যাওয়া হয়, কিন্তু যেমন ভাগ্নে তেমন মামা, ঘুটের এপিট ওপিট। সেও নকুলের কথায় সায় দেয়। আর হাসিনী, তার পাত্তা নেই। নকুল তাকে কোথায় গুম করে ফেলেছে কেউ তা বলতে পারে না। এখন আমার অবস্থাটা বুঝতে পারছো তো জয়ন্ত? নকুলকে আমি কেবল ছেড়ে দিতেই বাধ্য হব না, আমার দুর্নাম হবে যে মিথ্যে সাক্ষী সাজিয়ে আমি একজন নিরপরাধকে জেলে পাঠাতে চেয়েছি। এমন মামলায় তোমার সম্মোহন বিদ্যা আমার কোন কাজে লাগবে বলো? একে তো বিদ্যাটা আইনের ক্ষেত্রে ঘষা টাকার মতো অচল, তার উপর নকুলের মতো ধরিবাজ ব্যক্তিকে কেউ সম্মোহিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। কারণ আমি অভিজ্ঞ ব্যক্তির মুখেই শুনেছি, দুর্বল যার ইচ্ছা শক্তি সেই সম্মোহিত হয় প্রবল ইচ্ছা শক্তির প্রভাবে। কিন্তু আমি জোর করেই বলতে পারি নকুলের ইচ্ছা শক্তি আর কারুর চেয়েই দুর্বল নয়। জয়ন্ত বললে, ওসব সেকেলে ধারণা ছেড়ে দিন দাদা, কারণ বহু পরীক্ষার পর আজকাল প্রমাণিত হয়েছে যে বুদ্ধি যার যতই প্রখর আর ইচ্ছা শক্তি যতই প্রবল, ততই বেশি তাড়াতাড়ি সে যোগ নিদ্রার প্রভাবে নিজের
সত্তা হারিয়ে ফেলে। কিন্তু ও কথা যাক, এখন আমার প্রশ্ন হচ্ছে, আজ সন্ধ্যার পর অর্থাৎ রাত 10টার সময় শ্রীমান নকুলকে খুব ভালো করে খাইয়ে দাইয়ে পূর্ণ দমে একবার আমার সামনে নিয়ে আসতে পারবে কি? সুন্দরবাবু চমৎকৃত ভাবে বললেন, এ আবার তোমার কি খেয়াল? খেয়াল নয়, বলুন না পারবেন কিনা। কেন পারবো না, আলবাত পারবো। বেশ, ওই কথাই রইল। আমি একলা থাকবো আমার পাঠাগারে, নকুলকেও একলা ভেতরে পাঠিয়ে দেবেন, কিন্তু তার হাতে যেন হাত করা না থাকে। বারে যদি চম্পট দেয়, নিশ্চয় সে এত বোকা নয় যে পালিয়ে গিয়ে নিজেই নিজেকে অপরাধী বলে প্রমাণিত করবে। তাছাড়া বাইরের দরজার পাশেই মানিকের সঙ্গে স্বয়ং আপনি ওত পেতে থাকবেন, সে পালাবে কেমন করে? কিন্তু কোন অজরে তাকে এখানে নিয়ে আসব? তাকে বলবেন সরকার তার পক্ষ সমর্থনের জন্য আমাকে উকিল নিযুক্ত করেছেন। ছাত্র জীবনে আমি ওকালতিটাও পাশ করে রেখেছিলাম, জানেন তো। সুন্দরবাবু প্রায় হতভম্বের মতো বললেন, তোমার উদ্দেশ্য আমি কিছুই বুঝতে পারছি না। আপাতত কিছু বোঝবার দরকার নেই, কিন্তু মনে রাখবেন, মাছ, মাংস, ডিম আর ভালো ভালো মিষ্টান্ন নকুল চন্দ্রের উদর গহ্বরে একেবারে কানায় কানায় ভরপুর করে ফেলতে হবে। সে যদি চায় 2-3 পেগ পর্যন্ত হুইস্কি কি ব্র্যান্ডি দিতেও নারাজ হবেন না। ঠিক রাত 10টার সময় আমার পাঠাগারে পান ভোজনে পরিতৃপ্ত নকুল চন্দ্রকে আমি দর্শন করতে চাই। কাটায় কাটায় রাত 10টার সময় নকুল প্রবেশ করলো জয়ন্তর পাঠাগারের মধ্যে। 1 নম্বরের ঊর্ধ্বগামী উরুক্কু বখাটে মার্কা চেহারা, যদিও তার মুখশ্রী ও দেহের রং গরম মন্দ নয়। চোখের তলার গাঢ় কালিমা জমাট হয়ে যেন তার উচ্ছৃঙ্খল জীবনের পরিচয় দিতে চায়। দৃষ্টি কঠিন, কুটিল ও চতুর্যপূর্ণ। বয়স 35-এর বেশি নয়। সন্দিগ্ধ নজরে সে ঘরের চারিদিকটা একবার ভালো করে দেখে নিল। দূরে টেবিলের ওপর একটা আবরণে ঢাকা অল্প শক্তি বিজলি বাতির স্লান আলোতে অস্পষ্ট দেখা যায় সারা দেওয়ালে রয়েছে সারি সারি বই ভরা আলমারি। পাওয়া যায় ধূপের স্নিগ্ধ সুগন্ধ, সেই সঙ্গে যোগ দিয়ে বাতাসকে ভারাক্রান্ত করে তুলেছে ফুলদানিতে রক্ষিত সুরভিগন্ধ রজনীগন্ধা। সেই শান্ত পরিবেশকে সঙ্গীতপূর্ণ করে তুলে এক কোণে চেয়ারে বসে একটি লোক নিজের মনে অঙ্গুলি চালনা করে সেতারের তারে এবং ছন্দে ছন্দে ধ্বনিত হয়ে উঠেছে কোন ঝিমিয়ে পড়া নিদ্রালু রাগিনীর ঋণী ঋণী। চারিদিকে বিলিয়ে দিচ্ছে যেন একটা রহস্যময় অলস মৃদুটি মন্ত্র। সেতারের ঘুম পড়ানি সুর থামিয়ে জয়ন্ত বলল, আসুন আসুন। বিদ্রোহপূর্ণ উদ্ধত স্বরে নকুল বলল, আমাকে কেন এখানে আনা হয়েছে? জয়ন্ত স্থির নেত্রে তার পানে তাকিয়ে বলল, কেন, আপনি কি শোনেননি? সরকার আপনাকে সাহায্য করতে চান। সাহায্যের প্রয়োজন নেই, আমার নিজের উকিল আছে। তাই নাকি? আমি জানতাম না। বেশ বেশ, কিন্তু এলেন যখন একটু বিশ্রাম করে যান। জয়ন্ত সামনে রিজি চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করল। নকুল বসে পড়ল, যেন নিজের ইচ্ছের বিরুদ্ধেই। অনুভব করল জয়ন্তর দৃষ্টি তখনও তার উপরে স্থির আছে। সে দৃষ্টি যেন মর্মচ্ছেদী, অত্যন্ত অস্বস্তিকর। কিছুক্ষণের স্তব্ধতা। সেতারে রাগিনী বোবা হয়েছে বটে, কিন্তু জয়ন্তর আঙুল তারে তারে তুলতে লাগলো। ক্রিং 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 ক্রিং। সে ধ্বনি আর থামল না। বাক্যলাপের ভিতরেও সমানে জেগে রইল। জয়ন্ত খুব মৃদু স্বরে শুধালো, আপনার মুখ এমন শ্রান্ত কেন? নীরস হাসি হেসে নকুল বলল, মুরগিকে জবাই করার আগে ভালো করে খাইয়ে দাইয়ে মোটা করে তোলা হয়।
হয়তো সেই উদ্দেশ্যেই পুলিশ আজ আমার জন্য রাজভোজের ব্যবস্থা করেছিল। এমন করে খাওয়া হয়েছে যে এখন কেবল ঘুমোতে পারলেই বাঁচি। কিন্তু পুলিশ আমাকে ঘুমোতে দিল না, একরকম জোর করে এখানে টেনে আনলো। এই বোধহয় যন্ত্রণা দেওয়ার নতুন পদ্ধতি। ক্রিং 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 সেতারের ধ্বনি জেগে উঠল। সেই ক্রিং ক্রিং ধ্বনি আগেকার নিন্দ্রালু রাগিনী কোনো না কোনো পর্দা ধরে বেজে উঠেছে। মাথার উপরে পুলিশের ডান্ডা নিয়ে আর এই অবস্থানে। ওসব কথা ভুলে যান, ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ুন, কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না, ঘুমিয়ে পড়ুন। ক্রিং 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 ক্রিং। অবাক হয়ে নকুল ভাবতে লাগলো সবই যেন অস্বাভাবিক। লোকটার মতলব কি? ও অমন করে এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছে কেন? এই ঘরটার সমস্তই কেমন যেন থমথম করছে। ওই আলো আধারি, ওই ফুলের গন্ধ, ওই সেতারের ধ্বনি সবই যেন ঘুমকে ডেকে আনে। লোকটাও যে চুপি চুপি বলছে ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন, না, ওর অপলক চোখের দিকে আর তাকানো যায় না। মনে হচ্ছে যেন যাকে লুকিয়ে রেখেছি পাহারা এড়িয়ে খুঁজে বার করবে। না না না, এই সর্বনেশে সর্বগ্রাসী দৃষ্টির দিকে আর তাকানো উচিত নয়, উচিত নয়। ক্রিং 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 ক্রিং। এ যেন ঘুম পরানিয়া ঘুমন্ত রাত্রির স্বপ্ন সঙ্গীত। জয়ন্ত দূর থেকেই যেন নকুলের কানে কানে বলল, ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন। নকুলের মাথাটা হঠাৎ একদিকে কাত হয়ে এলিয়ে পড়ল, দুই বাহুও শিথিল হয়ে ঝুলে পড়ল দেহের দুপাশে। এই তো যোগ নিদ্রা। জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে উঠে বসে আস্তে আস্তে হাততালি দিল এবং সুন্দরবাবুর সঙ্গে মানিক ঘরের ভিতরে প্রবেশ করল। নকুলের মুদিত চোখ দুটো আবার খুলে গেল। সুন্দরবাবু হতাশ হয়ে বললেন, ও জয়ন্ত, নকুলকে তাহলে ঘুম পড়াতে পারলে না? জয়ন্ত বলল, এ হচ্ছে জাগ্রত সুষুপ্তি, একেই বলে যোগ নিদ্রা। ও চোখ খুলে তাকিয়ে আছে বটে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। ওর কাছে লুপ্ত এখন বাইরের জগৎ। মানিক বলল, অতঃপর? অতঃপর নকুল আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে। নকুল, নকুল, শুনছ? প্রায় শোনা যায় কি না যায় এমনি মৃদুস্বরে নকুল বলে উঠল, তুমি কি এখন ঘুমিয়ে পড়েছ? তুমি হাসিনীকে চেনো? চিনি। সে এখন কোথায়? শহরতলি ৫৫ লেনে, বাড়ির নম্বর ২৩। সেখানে তাকে নিয়ে গেল কে? আমি। ব্যাপারটা বুঝতে পারছি না, সব কথা ভালো করে খুলে বলো। তখন নকুল তেমনি প্রায় অস্ফুট স্বরে যেসব কথা প্রকাশ করলো, সংক্ষেপে তা হচ্ছে এই। প্রথমে সিনেমা গৃহে নকুলের সঙ্গে হাসিনীর পরিচয় হয়। তারপর বিভিন্ন ছবি ঘরে তাদের পরিচয় ঘনিষ্ঠ হয়ে ওঠে ধীরে ধীরে। হাসিনীর মুখেই প্রকাশ পায় তার জীবনের প্রধান উচ্চাকাঙ্ক্ষা। সে ছবির পর্দায় আত্মপ্রকাশ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। নকুল তার সেই দুর্বলতার সুযোগ গ্রহণ করতে ইতস্তত করেনি। হাসিনীকে জানায় এক প্রখ্যাত স্টুডিওর মালিক ও বহু বিখ্যাত চিত্র পরিচালক তার বিশেষ বন্ধু। সে অনুরোধ করলে তারা তাকে হিরোইনের ভূমিকায় দিতে আপত্তি করবে না। হাসিনী তাই শুনেই আগ্রহে উন্মুক্ত হয়ে ওঠে। নকুল বলে, তার বাবা নিশ্চয়ই এ ব্যাপারে মত দেবে না। হাসিনী বলে, চিত্রনটি হবার জন্য তার বাবার অমতেই সে বাড়ি থেকে পালিয়ে যেতে চায়। তারপর একবার ছবির পর্দায় দেখা দিলেই তার বাবা তাকে ক্ষমা করে দিতে বাধ্য হবেন।
কারণ তার বাবা তাকে অত্যন্ত ভালোবাসেন, আর সে ছাড়া তার বাবার আর কোনো সন্তান নেই। নকুল বলে, ছবিওয়ালারা তাকে গ্রহণ করতে রাজি হলেও তাকে নিয়ে ছবি তুলতে সময় লাগবে কয়েক মাস। বাবাকে লুকিয়ে পালালে সেই কয়েক মাসের খরচ চালাবার জন্য যে অর্থের প্রয়োজন, নকুলের তা দেবার ক্ষমতা নেই। হাসিনী বলে, নিজের খরচ নিজেই চালাবার ব্যবস্থা না করে সে বাড়ি ছেড়ে পালাবে না। তারপর এক নির্দিষ্ট দিনে সে বাড়ি থেকে পালিয়ে নকুলের সঙ্গে প্রথমে তার বন্ধু শ্রীনাথ সেনের বউবাজারের হোটেলে গিয়ে ওঠে। দিন কয়েক যায়, তারপর ছবির স্টুডিওর যাওয়ার জন্য হাসিনী বিশেষ অধীর হয়ে উঠলে নকুল নিজের আসল মনের কথা প্রকাশ করে বলে সে তাকে আগে বিবাহ করবে, তারপর স্টুডিওয় নিয়ে যাবে। সেই কথা শুনে হাসিনী গোলমাল শুরু করে দেয়। ইতিমধ্যে তাদের নিয়ে পুলিশের জোর তদন্ত আরম্ভ হয়। নকুল ভয় পেয়ে হাসিনীকে স্থানান্তরিত করে শ্রীনাথের শহরতলির বসত বাড়িতে নিয়ে যায়। এখন সেখানেই সে বন্দিনী হয়ে আছে। জয়ন্ত শুধালো, হাসিনীর 10,000 টাকার গহনা আর নগদ 5,000 টাকার খবর কি? নকুল বলল, আমি সেসব আমার কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলাম, কিন্তু হাসিনী কিছু হাতছাড়া করতে রাজি হয়নি। তুমি কি ভেবেছিলে হাসিনী তোমাকে পছন্দ করে? হ্যাঁ, ভেবেছিলাম। সে সাধারণ চরিত্রের মেয়ে, আমাকে বিবাহ করতে আপত্তি করবে না, আর আমিও সহজেই তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হব। তারপর বুঝলুম সে ভয়ানক মেয়ে। তার কাছে বিবাহের কথা তুললেই সে অগ্নিমূর্তি হয়ে উঠল, আমাকে আর কাছে ঘেঁষতেই দিলে না। নকুল মৌন হবার পর জয়ন্ত মুখ ফিরিয়ে বলল, সুন্দরবাবু সব শুনলেন তো? সুন্দরবাবু বললেন, আশ্চর্য। জয়ন্ত বলল, কেমন করে যোগ নিদ্রার সঙ্গে অপরাধ বিদ্যার সম্পর্ক স্থাপন করা যায় বুঝলেন তো? এখন 23 নম্বর পঞ্চানন দাস লেনে গিয়ে হাসিনী দেবীকে উদ্ধার করলেই আপনি বাজিমাত করতে পারবেন। তাহলে আদালতে আর যোগনিদ্রার নাম উল্লেখও করতে হবে না, কারণ বন্দিনীর মুখেই জাহির হবে নকুলের শয়তানির কাহিনী। জেগে উঠবার পর যোগনিদ্রার কোনো কথাই নকুলেরও আর মনে পড়বে না। মানিক বলল, সব শুনে হাসিনী দেবীর উপর আমার শ্রদ্ধা হচ্ছে। সুন্দরবাবুর বর্ণনায় আমরা হাসিনী দেবীর এক পেশে ছবি দেখেছি, তার পূর্ণাঙ্গ নারীত্বের কোনো পরিচয় পাইনি। জয়ন্ত বলল, সিনেমার মোহে হাসিনী দেবীর আসল চরিত্রকে এতটুকু আচ্ছন্ন করতে পারেনি। বাস্তবের এক আঘাতে তার সমস্ত মোহ ছুটে গিয়েছে। সচরাচর এটা দেখা যায় না। সুন্দরবাবু বললেন, আমারও মান রক্ষা হলো, নকুলদেরও বাড়া ভাতে ছাই পড়ল। হাসিনী দেবীকে বিবাহ করে সে আর ধনী শ্বশুরের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারল না। জয়ন্ত বলল, আমি তাহলে এখন নকুলের ঘুম ভাঙাবো, আপনিও আবার হাতকড়া বার করুন। জয়ন্তের কথা মিলে গেল অক্ষরে অক্ষরে। পুলিশ যথাসময়ে গিয়ে ঘেরাও করে ফেললে শ্রীনাথের শহরতলির বসত বাড়ি। শ্রীনাথ পলাতক। দূর থেকেই সে পুলিশের গাড়ি আবিষ্কার করে ফেলেছিল এবং সেপাইরা আসছে যে তারই বাড়ির দিকে, এইটুকু বুঝতে তার বিলম্ব হয়নি। হাসিনী বাইরে এসে দাঁড়ালো, বেশ সপ্রতিভ মুখেই। সুন্দরবাবু শুধলেন, এখন কি করবে? বাড়ি যাবে না সিনেমার অভিনেত্রী হবে? বাড়ি যাব, ভুল বুঝে এসব করেছি, উপায় নেই। বাবার কাছে যেতে ভয় পাবে না? হাসিনীর দুই চক্ষু বিদ্যুৎ কণিকার মতো জ্বলে উঠেই নিভে গেল। শান্ত কণ্ঠে বললে, বাবা বকবেন বটে, কিন্তু আমাকে ভালোবাসেন। তার পায়ে ধরে ক্ষমা চাইব, তিনি আমাকে পায়ে ঠেলতে পারবেন না। সন্ধ্যার সময় জয়ন্তর কাছে গিয়ে দুই বাহু শূন্যে আন্দোলন করে সুন্দরবাবু বললেন, জয়তু জয়ন্ত, ধন্য তোমার যোগ নিদ্রা। মানিক বলল, আমেন, অর্থাৎ তথাস্তু। এই শুনছিলেন আজকের গল্প জয়তু জয়ন্তু। লিখেছেন
হেমেন্দ্র কুমার রায়। কেমন লাগলো গল্পটা তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম বিভিন্ন ধরনের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।